স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরে বিস্তারিত। অপপ্রচার ও বিভ্রান্তি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিং করা হয়। সরকারের অভিযোগ, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের বিষয়ে প্রতিবেশী দেশ সহ অন্যান্যরা নানা রকম বিভ্রান্তি এবং অপপ্রচার চালাচ্ছে। এমন কাণ্ডে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং সাউথ কোরিয়ার কূটনীতিকরা। ইসকন নিয়ে ভারতের গণমাধ্যমগুলো এক চেটিয়া মিথ্যাচার ছড়াচ্ছে এমন অভিযোগ করেন বাংলাদেশের গণমাধ্যমগুলোকে সতর্ক থেকে প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারা এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন, যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তার মুখে সে সময় চুলকালি পড়বে। আগামী বছরের ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। যারা বাদ পড়েছেন তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে। নিবন্ধিত হননি ২৫ থেকে ২৭ লাখ ভোটার। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সভা কক্ষে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হয়। সবাই যাতে অবাধে ভোট দিতে পারে সেই পদক্ষেপ নিচ্ছে নতুন নির্বাচন কমিশন। তাই এবার নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করতে সব ধরনের প্রচেষ্টা চালানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা 2025 সালে যারা ভোটার হবেন, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। যে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে আনুমানিক 6 মাস সময় লাগবে। তবে এই 6 মাস সময়ের সাথে আমাদের ভোটার তালিকা হালনাগাদের কোনো সম্পর্ক নাই। 2রা মার্চ এই পর্যন্ত হালনাগাদ তালিকা আমাদের প্রকাশ হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের একটা চলমান প্রক্রিয়া। রাজনীতিবিদ, ব্যবসায়ীরা নন। বিগত সরকারের সময় দুর্নীতিতে সবচেয়ে এগিয়ে ছিলেন সেনা কর্মকর্তা এবং আমলারা। তাদের সীমাহীন লুটপাটে বিপাকে পড়েছে অর্থনীতি। সংকট উত্তরণে সরকারকে আগামী 6 মাসের কর্মপরিকল্পনা প্রকাশের তাগিদ শ্বেতপত্র প্রণয়ন কমিটির। তারা বলছেন, বাংলাদেশ এরই মধ্যে মধ্য আয়ের ফাঁদে পড়েছে। এ থেকে ঘুরে দাঁড়াতে অর্থনীতির গতি বাড়াতেই হবে। সে সঙ্গে উন্নয়নশীল দেশের স্বীকৃতিও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে মনে করেন দেশবরেণ্য অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা। আওয়ামী লীগ সরকার চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল, আর তাতে সবচেয়ে বেশি ফায়দা লুটেছেন সেনা কর্মকর্তা ও আমলারা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির মূল্যায়ন, প্রতীত সরকার ক্ষমতায় টিকে থাকতে আইন করে লুটপাট করার সুযোগ করে দিয়েছিল। ক্রনি ক্যাপিটালিজমকে বলতাম না চামচা পুঁজিবাদ, তো চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল। আপনারা যদি জিজ্ঞেস করেন এটার উৎস কোথায়, উৎসতে আপনার ফিরে যেতে হবে 2018 নির্বাচন। কমিটির প্রধান বলেন, দুর্নীতির জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ব্যাংক খাত। এরপর অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য ও প্রযুক্তি খাত থেকে বিপুল অঙ্কের টাকা লোপাট হয়েছে। অর্থনীতিবিদরা বলেন, দুর্নীতির ব্যাপকতা এতটাই বেশি যে এ নিয়ে গবেষণা হওয়া উচিত। পুরনো যে দুর্নীতিবাজরা, তারা যে অতীতে বিভিন্ন সময় তারা যে নানাভাবে খেলেছে, আমরা চাই না তারা কোনোভাবে প্রতিস্থাপিত হোক, আবার নতুন করে পুনর্বাসন হোক। সেই জায়গায় পদগুলো কিন্তু বন্ধ করতে হবে এই সংস্কারের মাধ্যমে। প্রকল্প আমরা জানি দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনের মাধ্যমে দেওয়া হয়েছে এবং সেগুলো রাজনৈতিক এবং ব্যবসায়িক ট্রানজাকশনের মাধ্যমেই দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমরা হাতে কোনো প্রমাণ নাই, কিন্তু এটা নিশ্চিত, এটা বহু জায়গা থেকে আমরা যেটা তথ্য প্রমাণ পেয়েছি। অর্থনীতিবিদরা বলছেন, তথ্যের নৈরাজ্য আর দুর্নীতির ফলাফল বাংলাদেশ এখন মধ্যম আয়ের ফাঁদে। আমরা এর আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলেই
আমরা তথ্য উপাত্ত দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অপপ্রচার এবং বিভ্রান্তি নিয়ে বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে ব্রিফ করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফলে এটা কি আমরা কূটনৈতিক কারণেই বলছি না, কেবল মিডিয়ার উপরে দোষ চালাচ্ছি, নাকি ভারতের রাষ্ট্র, তাদের সরকার, তাদের রাজনীতিবিদ, তাদেরকেও কি আপনারা কোনো বার্তা দিতে চান কিনা? দেখুন, আমরা যে বার্তাটা দিতে চাই সেটা হলো যে এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমান চোখে দেখব, এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি। এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইন তার গতিতে চলবে, এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। এই মেসেজটা সবার কাছে গেছে। এখন আপনি যেটা বলছেন যে পার্টিকুলার কাউকে, এটা আমরা যখন সরকারি পর্যায়ে যখন কোনো রিয়াকশন আমরা দেখি, আমরা সেটা প্রতিবাদ করি সরকারিভাবেই, সেটাই। আর বাকিটুকু আমরা ইন জেনারেল টার্মসে আজকে কথাবার্তা বলছি। আমরা তো কোনো কাউকে দোষারোপ করার জন্য আসি, আমরা শুধু আমাদের অবস্থানটাকে শক্তভাবে উল্লেখ করার জন্য এসেছি। একজন ভারতের পক্ষ থেকে এই ব্রিফিং এ উপস্থিত ছিল কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক কোনো একটি দল কিংবা ব্যক্তি কেন্দ্রিক নয়, বরং মানুষ এটা ভারতের পক্ষ থেকে দাবি করা হয়। সেটাও কি আপনাদের ব্রিফিং এ এসছে কিনা যে ভারত মানে ব্লাইন্ড হয়ে গেছে? না, আজকের ব্রিফিং এ নিঃসন্দেহে ভারতকে নিয়ে আমি কিছু বলিনি ওইভাবে। আমি মিডিয়ার সম্বন্ধে বলেছি, এবং ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ছিল। মাননীয় উপদেষ্টা, এদিকে আজকে তো মিডিয়া নিয়ে কথা হয়েছে, পাশাপাশি আমরা যেটা দেখেছি জেনেভায় হিউম্যান রাইটস কাউন্সিলের যে আলোচনা, সেখানে কিন্তু এই যে ইন্ডিয়ান মিডিয়া বা অন্যান্য মিডিয়াতে যে জিনিসগুলো আসছে তার একটা রিফ্লেকশন দেখি। আবার অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর কমনওয়েলথ, সেখানে এক ধরনের রিপোর্টে এটা আছে, এবং দেখা যাচ্ছে সর্ট অফ মিডিয়ার উপর বেস করে এক ধরনের এলিগেশন বা এক ধরনের পোর্ট্রেশন। এই বিষয়গুলো কি আজকে আপনারা তুলেছিলেন? ইউরোপ সহ ওয়েস্টার্ন এবং স্পেসিফিক্যালি এই বিষয়টা আমরা তুলিনি, এই বিষয়টা আমরা সংশ্লিষ্ট দেশের সাথে তুলব। কারণ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ যেটা তো ব্রিটেনের, আমি তো অন্য দেশে সেটা বলে লাভ নেই, ব্রিটেনের সাথে আমরা এই ইস্যুটা তুলব। আপনারা দেখেছেন যে অত্যন্ত একপেশে একটা রিপোর্ট তারা দিয়েছে, মানে 4টা নির্বাচনকে মোটামুটি তারা এক পর্যায়ে ফেলেছে, 3বার পুনর্নির্বাচিত হয়েছে। সেই নির্বাচনটা কি মানের হয়েছে সেটা একটি শব্দ সেখানে নেই। 1500 ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, একটা শব্দ উল্লেখ নেই সেখানে এখানে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের দূতাবাসকে জানানো পর্যন্ত হয়নি যে তারা এই কাজটা করছে। একটা কথা এখানে প্রণিধানযোগ্য, সেটা হলো আমি যেটুকু খোঁজ দিয়ে দেখেছি সেটা হলো যে ওখানে পূর্ববর্তী যে দল ক্ষমতায় ছিল তাদের আসলে লোকজনের সংখ্যা বেশি, ইনক্লুডিং পার্লামেন্টের উপরেও তাদের ইনফ্লুয়েন্স একটু বেশি, এতে কোনো সন্দেহ নেই। মানে ইয়ার মধ্যেও ওখানে যে কমিউনিটি আছে তার মধ্যেও আছে সব দলেরই, কিন্তু তাদের একটু শক্তি বেশি, কাজে তার সেটা ইনফ্লুয়েন্স করতে পেরেছে। প্লাস এটা ভুলে গেলে চলবে না যে এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইন চলছে, গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তা না, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর তারা চেষ্টা করতেছে, সবখানে তারা হিট করার চেষ্টা করছে। সেটা আমাদের তাদের রিচ বেশি, এটা কোনো সন্দেহ। হ্যাঁ, গ্লোবালি যে করা হচ্ছে এটা আমরা আমাদের এতে বলেছি, এটা বলেছি আমরা, এবং এটা আমাদেরকে মেনে নিতে হবে যে তাদের যারা এটা করছে তাদের রিচ আমাদের তুলনায় বেশি, আমাদেরকে তাদেরকে মোকাবেলা করতে হবে। আবার একজন, আচ্ছা জি বলেন। যেটা হচ্ছে যে আপনি তো কালকে একটা ভিডিও বোধহয় আপনি দেখেছেন যে আমাদের সুতারকান্দি বর্ডারে ভারতীয় প্রোটেস্টাররা তারা বাংলাদেশের বর্ডার ডিঙ্গারে ঢুকে যাওয়ার চেষ্টা করেছে, যে এই যে প্রভোকেশন, এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এটাকে আমি একটা প্রভোকেশন হিসাবে দেখি। প্রভোকেশন দেওয়ার মতো লোকজন তো আছে, এতে তো কোনো সন্দেহ আমরা দেখতে পাচ্ছি, চারদিকে দেখতে পাচ্ছি প্রভোকেশন, এবং এটাকে আমরা প্রভোকেশন হিসাবেই দেখবো যতক্ষণ পর্যন্ত না প্রকৃত প্রস্তাবে তারা বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয়। বিএসএফ সেখানে তাদেরকে থামাতে সক্ষম হয়েছিল। প্রোটেস্ট তারা করতেই পারে, তারা যেটা মনে করে, তাদের দেশের আইনেও সেটা অ্যালাউ করে, তবে বর্ডার পার হওয়ার যদি চেষ্টা করে সেটা হলো আইন ভঙ্গ করা, সেটা তারা ব্যবস্থা নেবেন। স্যার, দুটো বিষয়, একটা হলো স্যার যে আজকে ব্রিফিং এ চিন্ময় দাস, যিনি ইসকনের ফর্মার নেতা ছিলেন, ওনার ব্যাপারে স্পেসিফিক্যালি ডিপ্লোম্যাটদের কি স্টেটমেন্ট দিয়েছেন,
সেটা একটা। আরেকটা, এই যে এই প্রচারণা বা প্রোপাগান্ডা যেটা চলছে গ্লোবালি, এটার ব্যাপারে ডিপ্লোমেটদের কোনো করণীয় আছে কিনা বা কোনো রিকোয়েস্ট করেছেন কিনা? দেখুন, প্রথমত চিন্ময় ব্রহ্মচারী যেটা বিষয়, এটা অবশ্যই উল্লেখ করেছে, আমার ব্রিফিংও উল্লেখ ছিল যে চিন্ময় ব্রহ্মচারী কি পরিস্থিতিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে কিভাবে প্রসিডিংস হয়েছে, কোর্ট তার বেল দেয় তখন তারা যে একেবারে ঘেরাও করে ধরেছে ইত্যাদি ইত্যাদি। এবং আমি এটাও বলেছি যে এটা তারা পেরেছে, কারণ তাদেরকে তাদের মত ব্যক্ত করার অধিকার দেওয়া হয়েছে বলেই তারা পেরেছে। এরকম ঘটনা তো আগে করতে পারেনি তারা। আমরা তাদেরকে, আমার মনে হয় আমরা তাদেরকে অন্ততপক্ষে আমাদের যে অবস্থানটা সেটা পৌঁছে দিতে পেরেছি, এবং আমি তাদেরকে বলেছি যে এটা অবশ্যই তারা তাদের দেশেও রিপোর্ট করবে, এটা নিয়ম। যেটা এখানে একটা ব্রিফিং হয়েছে সেটা তারা তাদের হেডকোয়ার্টারকে জানাবে, এবং আমি আশা করব যে তারা সঠিক অবস্থানটা তুলে ধরবে। এবং আমি 15ই আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দিয়েছে। এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 1996 সালে ক্ষমতায় আসার পর থেকে দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল আওয়ামী লীগ। তবে 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় বাতিল করা হয় এই দিবস ও সরকারি ছুটি। 2008 সালের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আবার তা পুনর্বহাল করে হাইকোর্ট। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিল করে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে সরকারের লিভ টু আপিল মঞ্জুর করে 2008 সালের হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। 15ই আগস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল একটি রায়ের মাধ্যমে। তো সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আমাদের আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে। একই সঙ্গে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আগামী রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হবে। এর আগে 2020 সালের 10ই মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেয় উচ্চ আদালত। পরবর্তীতে শুনানির জন্য আসবে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। গুমের অভিযোগে র্যাব 2-এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী এবং বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 20 ফেব্রুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে জুলাই আগস্টের গণহত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এবং কামরুল ইসলামকে বুধবার হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। গুমের অভিযোগে এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় র্যাবের 2 সদস্যকে। মহিউদ্দিন ফারুকী ও আলেপের বিরুদ্ধে শুধু গুমই নয়, জুলাইয়ে শনি আখড়ায় ছাত্র জুবায়েরকেও হত্যার অভিযোগ রয়েছে। সোমবার সকালে তাদেরকে কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় বিচারক। আজকে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল, তাদেরকে এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসের 20 তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিন জুলাই আগস্টের হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। হাজির করতে বলা হয় 4 ডিসেম্বর। আমরা আজকে ট্রাইব্যুনালে একটি দরখাস্ত দাখিল করেছি, সেটি হলো তাদেরকে এই ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য এবং তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ দেশব্যাপী সংঘটিত হয়েছে তাদের বিরুদ্ধে কী কী সুনির্দিষ্ট অভিযোগ তদন্তকালে পাওয়া গিয়েছে তা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি। ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়েছেন এবং এই আবেদন দুটি মঞ্জুর করেছে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, খুলনা বিভাগীয় বিএনপির 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কার বিষয় নিয়ে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পরিবারের মাঝে বলেন, সমাজের মাঝে বলেন, সামগ্রিকভাবে তার মর্যাদা অনেক বৃদ্ধি পাবে। তবে এই সবগুলো রাষ্ট্রের পক্ষ থেকে যেটা করা সম্ভব আমরা সুযোগ পেলে ইনশাল্লাহ সেটা আমরা করার অবশ্যই চেষ্টা করব। তবে আমি এখানে উপস্থিত আমার সকল নেতৃবৃন্দকে বলবো, সেটি নারী নেতৃবৃন্দই হোক আর আপনারা পুরুষ নেতৃবৃন্দই হোক, আপনার মা একজন নারী,
স্বাভাবিকভাবেই আপনার স্ত্রী একজন নারী, স্বাভাবিকভাবেই এই দুই ক্ষেত্রটাও যদি বিবেচনা করেন, অবশ্যই আমাদের উচিত, আমাদের নারী নেত্রী সন্ধ্যা উনি যেই কথাটি বলেছেন, উনি যেই দাবিটি করেছেন বা ওনার যেই চাওয়াটি, এটি আপনার মায়ের যেমন চাওয়া, এটি আপনার স্ত্রীরও চাওয়া। কাজে আমাদের কর্তব্য, আমরা যারা পুরুষ, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তাদের চাওয়ার প্রতি সম্মান জানানো এবং তাদের পাশে এসে দাঁড়ানো। অর্থাৎ এটিকে রাজনৈতিক নয়, বরং এই নারীদের এম্পাওয়ারমেন্ট, এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করা। ধন্যবাদ। সাতক্ষীরার একটা প্রশ্ন ছিল মাননীয় চেয়ারম্যান, সাতক্ষীরা ভূমিহীন খুলনাতে কিন্তু দুটো প্রশ্ন নেওয়া হয়েছে, এখন ময়মনসিংহের পালা। না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এখন দুটো প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে আপনারা প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ, সদস্য সচিব, ময়মনসিংহ দক্ষিণ জেলা উলামা দল। আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে ময়মনসিংহ দক্ষিণ জেলা উলামা দলের পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, 31 দফার মধ্যে 16 নম্বর দফা, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রধান, ধর্ম যার যার রাষ্ট্রসভার। এই মূলনীতির ভিত্তিতে সকল ধর্মাবলম্বী অবাধে নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলের ছোট বড় ক্ষুদ্র বৃহৎ সকল জাতি গোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, ধর্ম, কর্ম ও নাগরিক অধিকার ভোগ করবে এবং রাষ্ট্র তাদের জীবন অধিকারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে। ধর্মীয় প্রতিষ্ঠান, এই জায়গায় একটু আমার একটা দাবি আর কি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে, ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি যদি লেখা যায় ধর্মীয় অনুভূতি এর উপর আঘাত আনলে, তাহলে যেরকম আমাদের ধর্মের মধ্যে কোরআন শরীফ আছে এবং আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক সময় কটূক্তি করা হয়, যদি এরকম শব্দের উল্লেখ করা হয়, ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনলে আমরা সুবিচার নিশ্চিত করব। এটাই মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে আমার দাবি। আমরা আরেকটি প্রশ্ন নেব, তারপরে দুটি প্রশ্নের জবাব একসাথেই হবে। একে ময়মনসিংহ বলে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। আমার সাথে যিনি আছেন আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ জেলা ইউনিটের সভাপতি এবং উনি প্রতিষ্ঠাকালীন জাগো দলের আহ্বায়ক ছিল, প্রফেসর অ্যাডভোকেট আব্দুল বারী সাহেব। হি ইজ 94 ইয়ার্স ওল্ড। আমি অ্যাডভোকেট নুরুল হক, সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি, সহ সভাপতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সেন্ট্রাল কমিটি এবং সাবেক সভাপতি সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি ময়মনসিংহ। স্যারের কথাগুলা একটু আমরা প্রশ্নগুলো একটু শুনতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতির কাছে অনুমতি ক্রমে আমি বসে বললি আমার ভালো হয়। জি 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 জি, আপনি বসেন। আমি বলতাম, এই সাত্তারকে আমি বলতাম আপনাকে বসে দিতে, আপনি বসে বলেন। আমরা শুনলাম তখন শুনেছি যে এবং দেখেছি পত্রিকাতে এবং বিভিন্ন মিডিয়াতে যে দেশ থেকে কোটি কোটি হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে। 31 দফার মধ্যে আজকে আলোচনা এই জিনিসটা আমার আসে নাই, কেউ বলে নাই যে আমরা ক্ষমতা আসলে, বিএনপি ক্ষমতা আসলে এই লুটপাট যাতে না হয় সেটা বন্ধ করার জন্য আপনারা কি সংস্কারের ব্যবস্থা করেছেন, নাম্বার 1। নাম্বার 2, একটা দেশে জাতীয় সঙ্গীত এক, জাতীয় পতাকা এক। আমার খুব কষ্ট লাগে, এই জন্য বলছি যে 94 বছর আগে এই বয়সে এই কথাটা আমার তুলতে হয় মাননীয় সভাপতির কাছে। যে দেশে শহীদ জিয়াউর রহমান সাহেব জাতীয়তাবাদের প্রবর্তক, জাতীয়তাবাদ মানে হইল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির ইন কনসোনেন্স উইথ দ্য স্পিরিট অফ ন্যাশনালিজম। ন্যাশনালিজমের যিনি প্রবক্তা তিনি বলে গেছেন বাংলাদেশ জিন্দাবাদ,
আজকে এই দেশে আমার বলতে লজ্জা হয়, ঘৃণা বোধ করি যে 2024-এ সচেতনতা এবং জনসম্পৃক্ততা বাড়ানো গেছে বলে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ জাফর। বলেন 2023 সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল 1705 জন, সেই তুলনায় এবছর মারা গেছেন 494 জন। রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরের এক আলোচনা সভায় এসব কথা বলেন মহাপরিচালক। এ সময় ডেঙ্গুতে মৃত্যুর অন্যতম কারণ হিসেবে আক্রান্ত অবস্থায় দেরি করে চিকিৎসা নেওয়ার কথা বলে মন্তব্য করেন তিনি। জ্বরের 3 দিনের মধ্যে প্রাথমিক চিকিৎসা নেওয়া সম্ভব হলে রোগীদের হেমোরেজিক হয়ে মৃত্যুর ঝুঁকি অনেক কমে যায় বলে মত তার। এছাড়াও এবছর সারা দেশে 11 জন জিকা ভাইরাস আক্রান্ত রোগী এবং 67 জনের চিকুনগুনিয়া ভাইরাস জ্বর শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটিতে উদযাপিত হচ্ছে পার্বত্য শান্তি চুক্তির 27তম বর্ষপূর্তি। সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আলোচনা সভায় বক্তারা বলেন, দ্রুত শান্তি চুক্তির সব ধারা বাস্তবায়ন করা না হলে পাহাড়ে অশান্তি দিন দিন বাড়বে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আয়োজনে রাজার মাঠে গণসমাবেশ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। 27 বছরে পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর আয়োজনে আলোচনা সভা এবং অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এদিকে খাগড়াছড়িতে জনসংহতি সমিতির আলোচনা সভায় বক্তারা বলেন, একমাত্র চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় বৈশিষ্ট্য সংরক্ষণ সম্ভব। কিছুটা দেরিতে হলেও পঞ্চগড় থেকে ছবির মতো ভেসে উঠেছে হিমালয়ের পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সূর্যের আলোক ছটায় ক্ষণে ক্ষণে রং পাল্টে মোহনীয় রূপ ছড়াচ্ছে। আর তা দেখতে শীত উপেক্ষা করে জেলায় ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক। ভোরের আলো ফুটতেই পাহাড় চূড়ায় আলোকছটা, অন্ধকারের মধ্যেই উত্তরের আকাশে চকচক করতে থাকে কাঞ্চনজঙ্ঘা। ভোরে পোড়ামাটির রঙের দেখালেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ঝাপসা হয়ে আসে। কাঞ্চনজঙ্ঘাকে তখন দূর থেকে দেখে মনে হয় এক টুকরো মেঘ ঠায় দাঁড়িয়ে আছে। সূর্যকিরণের তারতম্যের কারণে কখনো লালচে, কখনো বেগুনি রঙের আভায় মোহনীয় হয়ে ওঠে হিমালয়ের দ্বিতীয় পর্বতশৃঙ্গটি। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পঞ্চগড় থেকে দেখা মেলে মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘা। তবে এবছর কিছুটা অপেক্ষার প্রহর গুনতে হয়েছে পর্যটকদের। হেমন্তের শেষের দিকে এসে মেঘমুক্ত আবহাওয়ায় উত্তরের আকাশে উঁকি দিয়েছে পর্বতশৃঙ্গটি। দুর্লভ দৃশ্য দেখে আর ছবি তুলতে পেরে অভিভূত পর্যটকরা। কাঞ্চনজঙ্ঘাটি অনেক সুন্দরভাবে তেঁতুলিয়া ডাকবাংলা থেকে দেখতে পেলাম। আসলে পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশ থেকেও যে কাঞ্চনজঙ্ঘা দেখা সম্ভব, সেটা তেঁতুলিয়াতে না আসলে কেউ বুঝতে পারবেন না। এটা আসলে ভাগ্যের বিষয় যে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা হিমালয় এই জায়গা থেকে স্পষ্ট দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা দেখতে ওয়াচ টাওয়ার নির্মাণ সহ পর্যটক আকর্ষণে জেলার অন্যান্য দর্শনীয় স্থান সাজানোর পরিকল্পনা নিয়েছে প্রশাসন। সারা দেশের মানুষের কাছে আমাদের পঞ্চগড় জেলা সমতলের চা এবং কাঞ্চনজঙ্ঘার জন্য খুবই জনপ্রিয় এবং খুবই সুপরিচিত। সারা দেশের মধ্যে পঞ্চগড়ে সবার আগে শীত শুরু হয়। পর্যটকেরা এই জেলায় এসে যেন স্বাচ্ছন্দ্যে, নির্বিঘ্নে এবং নিরাপদে তাদের যে ভ্রমণ এটি যেন আনন্দদায়ক হয়, নিরাপদ হয়, সেটি নিশ্চিত করবার জন্য আমরা ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। তেঁতুলিয়া ডাকবাংলো সংলগ্ন মহানন্দা নদীর তীর, শালবাহান ও বোড়াবুড়ি ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামগুলো এবং সদর উপজেলার টিটিহিপাড়া থেকে সবচেয়ে ভালো দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। ডিবিসি নিউজ ডেস্ক।